আমাদের বেসিক্যালি লাস্ট টপিক এটা বিভিন্ন গ্রুপে বিশেষ নাম। তো এইখানে 1 2 3 4 5 6 6টা গ্রুপে বিশেষ নাম নিয়ে আমি আলোচনা করব। অবস্থান্তর মৌল নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব আমি, বাকিগুলো জাস্ট নাম বলে দিব এবং কারণটা এক লাইনে বলবো। প্রথমত ক্ষার ধাতু গ্রুপ 1 কে বলা হয়, কারণ কি গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে একমাত্র হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম প্রত্যেকে এরা ক্ষার গঠন করে থাকে। এরা সব সময় ক্ষার গঠন করে এবং এই বৈশিষ্ট্যের কারণে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এদেরকে প্রকৃতিতে পাওয়াই যায় সাধারণত ক্ষার হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিতীয়ত আসে মৃৎ ক্ষার ধাতু। এরাও আগের মতো সেম কাজ করে, ক্ষার গঠন করে বসে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে ক্ষার হিসেবেই পাওয়া যায়। তাহলে মৃৎ ক্ষার বলার কারণ কি? কারণ হচ্ছে এদেরকে বেশিরভাগ সময় মাটিতে পাওয়া যায়। তাহলে এদেরকে মাটিতে পাওয়া যায় বেশি এবং এরা অধিকাংশ যৌগ হচ্ছে ক্ষার যৌগ গঠন করে, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌলগুলা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বোরন, এইগুলো হচ্ছে যে গ্রুপ 2 এর মৌল। তারপর আসছে হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11। মুদ্রা ধাতুর মধ্যে একটু লিখে রাখবেন সাথে কপার, আর্জেন্টাম, অরাম। কপার তো তামা, আর্জেন্টাম সিলভার, অরাম হচ্ছে স্বর্ণ। আমরা ছোটবেলা থেকেই শুনছি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা। ছোটবেলায় কি বলতেছি, প্রাগৈতিহাসিক কালে এগুলো দিয়ে হচ্ছে এই তিনটা ধাতু দিয়ে মুদ্রা বানানো হতো সাধারণত। তো এই তিনটা ধাতু দিয়ে মুদ্রা বানানো হইতো বলে এই গ্রুপটাকে মুদ্রা ধাতু বলা হয়। এই গ্রুপের 4 নম্বর মৌলটা মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে। মুদ্রা ধাতু কোন মৌলটা দিয়ে মুদ্রা বানানো হতো না? অ্যান্সারটা হচ্ছে রন্টজেনিয়াম। 4টা মৌল থাকে তো, 3টা মৌল তো 3টা দিয়ে মুদ্রা বানায়, একটা দিয়ে বানায় না, সেটা হচ্ছে রন্টজেনিয়াম। মুদ্রা বানায় কপার, আর্জেন্টাম, অরাম দিয়ে। অবস্থান্তর মৌল শেষে আলোচনা করব। হ্যালোজেন মৌল। হ্যালোজেন কার? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 এর মৌলরা। এদেরকে হ্যালোজেন বলার কারণ হচ্ছে এদেরকে সাধারণত সমুদ্রের পানিতে পাওয়া যায় এবং এরা প্রকৃতিতে লবণ গঠন করে থাকে। 2টা কারণে হ্যালোজেন বলা। প্রথমটা এরা লবণ হিসাবে থাকে, দ্বিতীয়ত এদেরকে সমুদ্রের পানিতে পাওয়া যায়। তাহলে হ্যালোজেন গ্রুপ কার? গ্রুপ 17। নিষ্ক্রিয় গ্যাস কার? সবাই জানে, যারা কোনো যৌগ টৌগ গঠন করে না তারা নিষ্ক্রিয় গ্যাস। এবং আমরা দেখছি গ্রুপ 18 এর যে মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন, এই মৌলগুলো হচ্ছে কোনো ধরনের যৌগ গঠন করে না। এই যে লাস্টে ইলেকট্রন কনফিগারেশনটা এমন অবস্থায় যে এরা প্রায় পূর্ণ হয়ে থাকে, যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের দরকার পড়ে না, অর্থাৎ এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাই এদেরকে নিষ্ক্রিয় ধাতু বলা, নিষ্ক্রিয় গ্রুপ বলা হয় গ্রুপ 18কে। কি শিখলাম? ক্ষার ধাতু গ্রুপ 1, মৃৎ ক্ষার ধাতু গ্রুপ 2, মুদ্রা ধাতু গ্রুপ 11, দেন হচ্ছে হ্যালোজেন গ্রুপটা গ্রুপ 17, দেন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্রুপ গ্রুপ 18। একটা জিনিস নিয়ে আলোচনা করিনি, অবস্থান্তর মৌল। এটা কোনো লেখালেখি করবো না, সংজ্ঞাগুলো বলবো, যে কথাগুলো বলবো লিখে ফেলবেন সুন্দর করে। অবস্থান্তর মৌল কাকে বলে? পরীক্ষায় প্রায় আসে। সংজ্ঞাটা হবে যে সকল মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যদি D10 হয়ে থাকে সে অবস্থান্তর মৌল হবে না। যদি স্থিতিশীল আয়নে, নট লাইক ওই ইলেকট্রন ওই মৌলটার মধ্যে, যেমন আমি একটা एग्जांपल দেখাই আপনাদেরকে। স্ক্যান্ডিনিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 কত আসে 3d1, রাইট? এটা হচ্ছে সে স্বাভাবিক অবস্থায়। এখন আমি সংজ্ঞাটা কি বলছি, যে সকল মৌলে স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকে তারা হচ্ছে অবস্থান্তর মৌল। এটা তো তার আয়নিক অবস্থা না, এ হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। যখন সে আয়ন হয় তাই স্থিতিশীল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, 3টা 3+ হইলে 1s2 2s2 2p6 3s2 3p6, 3+ হলে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, অর্থাৎ আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে। দেখেন তো এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন আছে? ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কি 1 থেকে 9 এর মধ্যে আছে? না, এখানে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 0, স্থিতিশীল আয়ন। তাহলে সে কি অবস্থান্তর মৌল হবে? হবে না। বুঝা গেছে আশা করি। পরীক্ষার মধ্যে সামটাইমস কোশ্চেন আসে ব্যাখ্যা করে যে স্ক্যান্ডিনিয়াম একটা অবস্থান্তর মৌল না। ব্যাখ্যা করবেন কিভাবে? লিখবেন যে স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়নটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়াম 3+ এ ইলেকট্রন বিন্যাসটা দেখাবেন এখানে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 0,
এবং আমরা জানি অবস্থান্তর মৌল হইতে গেলে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 1 থেকে 9 পর্যন্ত। এখানে যেহেতু সেরকম না, তাই স্ক্যান্ডিনাম অবস্থান্তর মৌল না। আশা করি কনসেপ্টটা বুঝে গেছে। তো পরীক্ষায় কোশ্চেন আসলে আশা করি ব্যাখ্যা করতে পারবেন অবস্থান্তর মৌল কাকে বলে। এখন অবস্থান্তর মৌলের কয়েকটা বৈশিষ্ট্য আমি লেখাবো, এগুলো লিখে রাখবেন মনোযোগ দিয়ে সুন্দর করে। এগুলো পরীক্ষায় সামটাইমস আসে যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্যটা লিখবেন, এরা প্রকৃতিতে রঙিন যৌগ গঠন করে। এরা প্রকৃতিতে রঙিন যৌগ গঠন করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ মান দেখায়। দ্বিতীয়টা কি বললাম? এরা পরিবর্তনশীল জারণ মান দেখায়। 3 নাম্বারটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। 3টা বৈশিষ্ট্য বলছি। 3 নাম্বারটা এরা জটিল যৌগ গঠন করে। 4 নাম্বারটা হচ্ছে এরা বিশেষ চুম্বক ধর্ম দেখায়। 4টা গেল। 5 নাম্বারটা হচ্ছে এরা জৈব বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কাজ করে। 5টা বৈশিষ্ট্য। 6 নাম্বারটা হচ্ছে এরা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখতে হয় অবস্থান্তর মৌলের জন্য। বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার বলতেছি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এরা পরিবর্তনশীল জারণ মান দেখায়। তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। 4 নাম্বারটা হচ্ছে এরা বিশেষ চুম্বক ধর্ম দেখায়। 5 নাম্বারটা হচ্ছে এরা জৈব বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করে। এবং লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। জিজ্ঞাসা করতে পারেন ভাই এগুলার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা কোনো দরকার নেই। ব্যাখ্যা পড়তে গেলে আপনাকে সংকরণের একটা কনসেপ্ট থাকা লাগবে, যেটা আপনাদের ইন্টারমিডিয়েটে শেখানো হবে। সো ব্যাখ্যাটা আপাতত দরকার নেই। পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম আসতে পারবে অবস্থান্তর যোগে বৈশিষ্ট্য সমূহ লিখে। এই 6টা বৈশিষ্ট্য সুন্দর করে লিখে দেবেন, দ্যাট উইল বি মোর দেন এনাফ। আর সামটাইমস এই ধরনের কোশ্চেন আসে, দেখাও যে স্ক্যান্ডিনিয়াম একটু অবস্থান্তর যৌগ, অবস্থান্তর মৌল নয়। আশা করি ব্যাখ্যা লিখতে পারবেন। তো বেসিক্যালি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। তো আমাদের চ্যাপ্টারটা আসলে শেষ এর মাধ্যমে, এই যে মৌলের বিভিন্ন গ্রুপের বিশেষ নাম আলোচনা করার মাধ্যমে। বাট এইখানে আমাদের একটা টপিক রয়ে গেছে। আমরা যে বলছিলাম 6টা টপিক, 6টার মধ্যে 5টা আমরা ডিসকাস করছি। লাস্টেরটা হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। এটা আই ডোন্ট থিঙ্ক আমার ওটা ডিসকাসের দরকার আছে। এমনি লিখে দিতে পারবেন যে গবেষণায় ইজি হয়েছে, তারপর মৌলগুলো ফাইন্ড আউট করা ইজি হয়েছে। বইয়ের মধ্যে 3-4টা টপিক সুন্দর করে লেখা আছে, সেগুলো একটু পড়ে নেবেন। এটা হচ্ছে আমরা ছোটবেলায় যে বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ পড়তাম না, কাইন্ড অফ ওটার মতো জিনিস। তো চ্যাপ্টারটা তাহলে শেষ আমাদের। এখন আমি একবার রিভিউ করি আমরা কি কি জিনিস আলোচনা করছি। প্রথমত পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ এটা ইতিহাস এবং হচ্ছে বৈশিষ্ট্য আলোচনা করছি। ইতিহাসের মধ্যে আমরা কি কি দেখছি? বিজ্ঞানী ল্যাভসিয়ে, বিজ্ঞানী ডোবেরাইনার, বিজ্ঞানী নিউল্যান্ড, বিজ্ঞানী মেন্ডেলিভ এবং মোসলে, এদের যে তত্ত্বগুলো ছিল, এদের যে থিওরিগুলো ছিল, সেগুলো আলোচনা করেছি। দেন পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রুপে মৌল সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম টপিকটা ছিল এতটুকু। দ্বিতীয় টপিকের মধ্যে আমরা যে কোনো একটা পার্টিকুলার মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান নির্ণয় করা শিখছি। এখানে আমরা বেসিক্যালি দেখছিলাম ম্যাক্সিমাম অরবিট নাম্বারটা হচ্ছে ওই মৌলের পর্যায়ের সংখ্যা, এবং মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেলে কিভাবে গ্রুপ নাম্বার বের করতে হয়, পি অরবিটালে গেলে কিভাবে গ্রুপ নাম্বার বের করতে হয়, ডি অরবিটালে গেলে কিভাবে বের করতে হয়। এই 3টা স্পেশাল কেস আমরা দেখছি। এবং আমরা দেখছি যেহেতু এই যে ইলেকট্রন বিন্যাসের উপর বেস করে আমরা এদেরকে বিভিন্ন স্থানে রাখতেছি, সেই কথাটা থেকে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। এই টপিকটা শেষ করার পর আমরা গেছি আমাদের এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এর মধ্যে আমরা পারমাণবিক আকার নিয়ে আলোচনা করছি প্রথমত, তারপর হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করছি, এরপর ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ধাতব ও অধাতব ধর্ম নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে 2টা জায়গায় আমরা এক্সেপশন দেখছিলাম। প্রথমটা হচ্ছে আয়নীকরণ শক্তি, সেখানে 3টা ব্যতিক্রম দেখছি আমরা, বেরিলিয়াম বোরন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এবং নাইট্রোজেন অক্সিজেন। দেন হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তিতে একটা ব্যতিক্রম দেখছি, সেটা ছিল ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যকার যে ব্যতিক্রমটা। তো এই ব্যতিক্রমগুলো খুব ভালো মতো পড়বেন। এবং এই জায়গার মধ্যে বারবার বলতেছি, পরীক্ষায় একটা জিনিস আসে, 2টা মৌল দিয়ে বলবে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, কার আয়নীকরণ শক্তি বেশি। এগুলো বের করার প্রসেসটা হচ্ছে বাম থেকে ডানে গেলে কখনো বাড়ে কখনো কমে, উপর থেকে নিচে গেলে কখনো বাড়ে কখনো কমে। সুন্দর একটা ছক করে দিয়েছিলাম, ওই ছকটা ফলো করবেন, দ্যাট উইল বি এনাফ।
এই টপিকগুলো শেষ করার পর পর্যায় সারণীর 4টা ব্যতিক্রম দেখছি আমরা, হাইড্রোজেন, হিলিয়াম, ল্যান্থানাইট, অ্যাক্টানাইট। আশা করি এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার। ওগুলা যা যা বলছি এই কথাগুলোই বইয়ে লেখা আছে এবং এর বাইরে কখনোই পরীক্ষায় আসবে না, শিওর থাকতে পারি। তারপর আমরা আলোচনা করছি এই টপিকটা বিভিন্ন গ্রুপের বিশেষ নাম, মেইনলি এমসিকিউর জন্য দরকার, ক্ষার ধাতু কোনগুলা, মৃৎ ক্ষার ধাতু কোনগুলা, মুদ্রা ধাতু কোনগুলা, হ্যালোজেন কোনগুলা, নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, মানে কোন গ্রুপে। এবারে অবস্থান্তর মৌল থেকে সামটাইমস খ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে ব্যাখ্যা করে এটা একটা অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করে এটা অবস্থান্তর মৌল নয়, অথবা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য সমূহ লেখো। 6টা বৈশিষ্ট্য লেখাই দিছি এবং স্ক্যান্ডিনিয়াম যে অবস্থান্তর মৌল না, এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাইছি, অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা দেখাইছি। আর লাস্টলি পর্যায় সারণী ইম্পর্টেন্স অতটা আলোচনা করি নেই, অতটা ইম্পর্টেন্টও না, বইয়ের মধ্যে পড়বেন বুঝবেন আশা করি। তো আমাদের চ্যাপ্টারটা তাহলে অফিসিয়ালি শেষ হলো এখানে। আমরা মোটামুটি সবগুলা টাইপ এবং সবগুলা টপিক নিয়ে আলোচনা করেছি। আশা করি সবগুলা জিনিস বুঝা গেছে। স্টিল যদি কোনো কনফিউশন থাকে এইখানে হচ্ছে আপনি ভিডিওটা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ আমরা যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সব ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।